হলো সব খবর নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি ইশরাত জাহান। বাহ, দেখেছো কি উজ্জ্বল আলো? ঠিক তোমার মতো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। শপথ নিলেন নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন ও 4 নির্বাচন কমিশনার। দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার প্রতিজ্ঞার কথা জানান সিইসি। শপথ গ্রহণের নির্ধারিত সময়ের আধা ঘন্টা আগেই একে একে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে পৌঁছান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন ও বাকি 4 কমিশনার। ঠিক 1:30টায় জাজেস লাউঞ্জে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হইয়া প্রথমে নতুন সিইসিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। স্বাক্ষর শেষে দুজনে কথা বলেন কিছুক্ষণ। এরপর কমিশনার হিসেবে শপথ নেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শপথ অনুষ্ঠান শেষে বেরিয়ে যাবার সময় গণমাধ্যমে কথা বলেন নতুন সিইসি। বলেন শপথের সম্মান রক্ষা করতে চায় তার কমিশন। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। তো আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অ্যান্ড আই উইল ডু মাই বেস্ট ফর দ্যাট। আগামী নির্বাচন কখন হতে পারে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন নতুন সিইসি। এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। এখন কোথায় কোথায় রিফর্মস দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। তাদের পরামর্শ আসুক। সংস্কার ও দল হিসাবে নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয়ার বিষয়েও কথা বলেন নাসির উদ্দিন। এটা ইট ইজ প্রিমেচুর ফর মি টু কমেন্ট অন দিস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের একটা ফয়সালা হোক। শপথের পর সিইসি সহ 5 কমিশনার আগারগাঁও নির্বাচন ভবনে যান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, জনগণের উপর অত্যাচার করে ছাত্র জনতার প্রতিরোধের মুখে স্বৈরাচার বিদায় হওয়ায় সাধারণ মানুষ মুক্তি পেয়েছে। শেখ হাসিনা সরকারের নির্মমতার কথা তুলে ধরে বিএনপির এই নেতা জানান, গত 15 বছরে হওয়া মিথ্যা মামলার কারণে এখনো বিএনপির বহু নেতা দেশে ফিরতে পারছেন না। স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে, এটাই হচ্ছে এই সরকারের মূল এবং প্রধান ম্যান্ডেট। এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় দেরি হলে আবারও ষড়যন্ত্র হতে পারে এমন শঙ্কা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এই সরকার শুধু নির্বাচন করার সরকার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে একথা বলেন তিনি। জয়নুল আবদিন বলেন, এমন সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত নয় যাতে নির্বাচন বিলম্বিত হতে পারে। সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয়, এখন সময়ে মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার। সাবেক এই সংসদ সদস্য বলেন, জনমনে বিভ্রান্তি হয় এমন কিছু নিয়ে দাবি জানানো উচিত নয়। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিএনপির এই নেতা।
সংগ্রামের রাজপথে ছিল আছে ইনশাআল্লাহ আপনি যে অবস্থানে রেখেছেন আমরা হয় নাই আল্লাহ এই সুযোগ দিবে না পারে নাই তাই আপনার সন্তানের মতো তাহলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ জাতীয়তাবাদী শক্তিকে প্রেরণা জুগিয়েছে জাতীয়তাবাদী নবীন দল জিন্দাবাদ প্রিয় নেতা জননবীন এই সরকারের বিরুদ্ধে এখন কথা বলার সময় নয়। এই সরকার একটা নির্বাচনী ম্যাপ ঘোষণা করতে হবে। দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে। দেরি করলে আবারও ভারত আবার ষড়যন্ত্রের রূপ ধারণ করে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে সেখান থেকে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে। সংস্কার ছাড়া নতুন নির্বাচন কমিশন গঠন ও কমিশনারদের নিয়োগ সহ শপথ গ্রহণের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়। শুরুতেই জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, সংস্কারের আগেই পূর্বের আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন যুক্তিযুক্ত হয়নি। এই রাষ্ট্রপতির অধীনে কারো নিয়োগ বৈধ হতে পারে না বলেও মন্তব্য করেন সামান্তা শারমিন। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সংস্কার রিপোর্ট আসার আগে সংস্কার কমিশনকে সময় দেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে হবে, তার অধীনে গঠিত নির্বাচন কমিশন বাতিল করে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের লক্ষ্যে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। রাজনৈতিক দলগুলো তাদের যে তাড়াহুড়া, সরকারকে যে চাপের ক্ষেত্রে এবং সরকারকে যে অসহযোগিতার মনোভাব, সেখান থেকে সরে আসে সংস্কার কমিশনকে সময় দেওয়া উচিত এবং সরকারকেও সময় দেওয়া উচিত, যাতে সরকার একটি সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে শহীদদের একটি গণতান্ত্রিক বাংলাদেশকে উপহার দিতে পারে। এই জন্য যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা তাদের প্রত্যাখ্যান করছি। ব্যাটারি চালিত রিকশা চালু রাখার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। তাদের দাবি, ব্যাটারি চালিত রিকশার ঝুঁকিমুক্ত নকশা করে নিবন্ধনের আওতায় আনতে হবে, মূল সড়ক বাদে অন্য রাস্তায় চলতে দিতে হবে আগের মতো। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অটোরিকশা বন্ধ ইস্যুতে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তার আগ পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সকালে মিছিল বের করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। সায়েন্স ল্যাব, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকা প্রদক্ষিণ করে মিছিলগুলো। চালকদের একটি অংশ মিছিল নিয়ে এলিফ্যান্ট রোড ধরে শাহবাগ, মৎস্য ভবন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। এখানে আগে থেকে চলছিল পথসভা, পরে আরও অনেক এলাকা থেকেও প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন ব্যাটারি চালিত রিকশা চালকরা। একটাই দাবি যে আমাদের অটোচালাবাদিক আমার ছেলে মেয়ে নিয়ে দূরে ডাল ভাত খাই বেঁচে থাকি। 4টা বাচ্চা, আমার সন্তান, আমার বউ আমার না খায় থাকবো। আজকে 3 দিন ধরে গাড়ি চালাইতে পারি না, তামসা শুরু করছে। এই রিকশা দিয়ে আমরা আহত নিহত মানুষকে আমরাই বহন করেছিলাম। অবস্থানের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন এই সড়ক ব্যবহারকারী যাত্রীরা। নাগরিকরা সমস্যার যৌক্তিক সমাধান প্রত্যাশা করেন। এইভাবে আসলে সবাই যদি আন্দোলন করতেই থাকে তাহলে আমরা কিভাবে চলবো রাস্তাঘাটে? না ছাড়াটাই ভালো, ওনারা মেন রাস্তায় উঠতে অনেক করে, বুঝছেন, গাড়ির লোকে পারাপারি করে। কিন্তু আমাদের একটা পরীক্ষা যদি অ্যাটেন্ড না করতে পারি, এটার জন্য আমাদেরকে ফাইন দিতে হয়। সভা থেকে শ্রমিক নেতারা বলেন, অটো চালকদের জীবিকা বন্ধ করে দেয়া কোনো সমাধান হতে পারে না, বরং বিশেষজ্ঞদের মাধ্যমে এই বাহনটিকে আরও নিরাপদ করার আহ্বান জানান তারা। আদালত নয়, বরং অন্তর্বর্তী সরকারকেই বিষয়টি সমাধানের আহ্বান জানান রিকশা চালক নেতারা। আমাদের দাবি এলাকাগুলোই গাড়ি চালানোর, কোন এলাকায় যদি বড় রাস্তা পড়ে সেই রাস্তা পারাপারের সুযোগের জন্য ক্রসিং দেওয়া। আমার রিকশা শ্রমিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে তাদের জীবন জীবিকার নিশ্চয়তা বিধানের সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক আর না হোক, আজকে সরকারের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। রিকশা শ্রমিকের দাবি না মাইনে গদিতেও তুমি থাকতে পারবা না। সড়কে অটো চালকদের সভা আর মিছিলের কারণে সুপ্রিম কোর্টের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা করে সন্তোষজনক সমাধান করা হবে। আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই
প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। অন্যদিকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন নিয়ে আপিল বিভাগে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। পিটিশন তৈরির কাজ চলছে, আমরা আশা করছি খুব শীঘ্রই আপিল বিভাগে বিষয়টি শুনানি হবে। উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ আসে 19 নভেম্বর। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 43 থেকে 47তম বিসিএস এর মাধ্যমে 18,149 জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব জানিয়েছেন, শিগগিরই নতুন চাকরির সার্কুলার জারি করবে পিএসসি। তিনি জানান, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা 31শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। এ সময় তিনি বলেন, ডিসি নিয়োগের নতুন ফিটলিস্ট হচ্ছে। তদন্তে তার বিরুদ্ধে ওঠা ডিসি নিয়োগের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলেও জানিয়েছেন সচিব। কয়েক মাস ধরে স্থবির সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া। এই অবস্থার অবসানে উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঘোষণা দিয়েছে ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে 18,149 পদে নতুন নিয়োগের। এর মধ্যে 2,790 জনকে ক্যাডার এবং 5,439 জনকে নন ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে 46 বিসিএস থেকে 4,000-এর বেশি। আর সার্কুলারের অপেক্ষায় থাকা 47 বিসিএস থেকে নিয়োগ পাবেন 3,812 জন। 47তম বিসিএস যেটা নিট অ্যান্ড ক্লিন, এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। 3,487টি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে। এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে। যত তাড়াতাড়ি নেওয়া যায়, কমিটিগুলো করা যায়, ভাইবা শুরু করা যায়, খাতা দেখার এক্সামিনার নেওয়া যায়, বিজ্ঞাপন দিলে আমরা এবার বলছি 2 বছর লাগাবেন না। সচিব জানান, সমালোচনা থাকায় 43 বিসিএসে নিয়োগপ্রাপ্ত 2,064 জনের নিয়োগ প্রক্রিয়া যাচাই বাছাই করছে পিএসসি। 44তম বিসিএসের মৌখিক পরীক্ষা পুনরায় নেওয়া হবে। 45তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনরায় তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। 46 বিসিএসের লিখিত পরীক্ষায় নির্বাচিত 10,638 জনের তালিকা দ্বিগুণ করে মৌখিক পরীক্ষায় ডাকা হবে 21,276 জনকে। নিয়োগের ক্ষেত্রে উচ্চ আদালতের রায় অনুযায়ী 7 ভাগ কোটা বাস্তবায়ন করা হবে। 7% আদার্স, 93% আপনার যেটা হলো মেরিট। উপসচিব থেকে যুগ্ম সচিব এবং যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসন ছাড়া অন্য ক্যাডারের কর্মকর্তাদেরও পদোন্নতি হবে। অবসরের পথে থাকা বঞ্চিত অতিরিক্ত সচিবরা পাচ্ছেন গ্রেড 1 পদ। ডিসি নিয়োগের নতুন ফিট লিস্টও করা হচ্ছে। সেই অনুযায়ী দ্রুত ডিসি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন সচিব। এ সময় তার বিরুদ্ধে ডিসি নিয়োগ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এইটার জন্য আমাকে 3 জন হাই পাওয়ার মাননীয় উপদেষ্টার তদন্ত ফেস করতে হয়েছে। ক্যাবিনেট থেকে একটা তদন্ত কমিটি করে দেওয়া হয়েছিল এবং টেকনিক্যাল যে রিপোর্টগুলো ইউএস এবং আমাদের ডিজিএফআই এবং অন্যান্য সংস্থার যেটা আছে ভেরিফাই যে করে, এত মোটা একটা আপনি কী বলবো রিপোর্ট এটা নথিভুক্ত হয়েছে এবং এখানে কমেন্ট হলো এটা একটা ভুয়া বানোয়াট মিথ্যা রিপোর্ট করা হয়েছে। এটা মোখলিসুর রহমান তাদের টার্গেট ছিল না, তাদের টার্গেট ছিল জনপ্রশাসন সচিব। প্রায় 15 লাখ সরকারি চাকুরির কথা উল্লেখ করে সচিব জানিয়েছেন, তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। সম্পদ বিবরণীর সংখ্যা হলো 15 লাখ, পিয়ন থেকে প্রেসিডেন্ট। আমরাও এখন বাড়ানোর চিন্তা করতেছি। এটা আপনি বাড়াইলে 31 ডিসেম্বর 2024। সচিব দাবি করেন, গণ অভ্যুত্থানের পরপর প্রশাসনের কাজে স্থবিরতা থাকলেও এখন গতি ফিরেছে। প্রশাসনে কোনো দলাদলি চায় না সরকার। রাজনীতিকরণের কারণে একজন সাবেক গভর্নরকে দেশ থেকে পালাতে হয়েছে। তো উনি যে ভালো কাজ করেন নাই সেটা প্রমাণিত হয়েছে এই সরকার পরিবর্তনে পালিয়ে যাওয়ার মাধ্যমে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে নাগরিক সেবা মিলছে ঢিমে তালে। জন্ম, মৃত্যু, ওয়ারিশ আর চারিত্রিক সনদ পেতে ভোগান্তির পাশাপাশি বেড়েছে সময়। ডেঙ্গু নিয়ন্ত্রণেও নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। রাস্তা, অলিগলি আর ফ্লাইওভারে পড়ে থাকছে আবর্জনা। দায়িত্ব নিয়ে যা অপসারণের কেউ নেই। কিভাবে চলছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন? সরেজমিন দেখে এসেছেন আখলাকুস সাফা, ছবি তুলেছেন লুৎফর রহমান। বাক প্রতিবন্ধী নৃত্যশিল্পী সানজিদা হক স্বর্ণা ঢাকা উত্তর সিটির 37 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে ঘুরছেন কয়েকদিন ধরে চারিত্রিক সনদ নেবেন বলে। এই অফিস তো এখন নাই এখানে। হ্যাঁ, আপনার সাথে আছে কোনো সার্টিফিকেটের রিলেটেড কাগজ?
এর আগে এর 2 দিন দেখছি এখানে বসাতা ছিল, কাউন্সিলর থাকতে 2 দিনে আসছে। 5 আগস্টের পর অফিস বন্ধ, আত্মগোপনে কাউন্সিলর। প্রতিদিনই নানান কাজে সেখানে গিয়ে ফিরে যাচ্ছেন ওই ওয়ার্ডের সেবা প্রার্থীরা। কাজ হয়, কাজ বন্ধ। মৃত্যু সনদ, জন্ম সনদ সহ যে কোনো নাগরিক সুবিধার জন্য ভোগান্তি হচ্ছে এখানে। 40 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে তো রীতিমতো ধুলো জমেছে। প্রয়োজনীয় সেবা তাহলে কোথায় মিলবে জানেন না অনেকেই। 5 তারিখের পরও অনেকজনের আসছে, তারা আসলে আইসা কোনো লোকজন এখানে পায় না। এখানে একটা নেম প্লেট লাগানো ছিল, স্থান পরিবর্তন, এরপরে সেটাও ওরা তুলে নিয়ে গেছে। দক্ষিণ সিটির 3 নম্বর ওয়ার্ডের অফিস ছিল কাউন্সিলরের নিজ বাড়িতে, এখন পড়ে আছে শুধু এক সাইনবোর্ড। কয়েকটি ওয়ার্ডের নাগরিক সেবা দেয়া হচ্ছে সিটি কর্পোরেশনের একটি আঞ্চলিক অফিস থেকে। 2টা ওয়ার্ড পার হইয়া মানুষ এখানে নাগরিক সেবা নেওয়ার জন্য যেতে। আমরা বসার ওষুধ পাচ্ছি না, এই এলাকায় দেয় না। এখন যেহেতু কমিশনারের কার্যক্রম নিয়ে গেছে, এখন এখানের সেবাও নাই। আঞ্চলিক অফিসগুলোতে জন্ম, মৃত্যু, ওয়ারিশ বা চারিত্রিক সনদ পেতে এত বিলম্ব হচ্ছে কেন? জনপ্রতিনিধিরা তাদেরকে চিন্তা বিধায় তাৎক্ষণিকভাবে একটা নাগরিক সনদ, একটা ওয়ারিশ সনদ দিতে পারত। আমরা তো সকল জনগণকে তো সবাইকে তো আমরা চিনি না, যার কারণে আমাদেরকে তাদেরকে পরিচয় জেনে একটা সনদ দিতে একটু সময় লাগে। অবৈধ স্থাপনা উচ্ছেদেও পড়তে হচ্ছে জটিলতায়। এখনও আমরা পুলিশের সাপোর্টটা 100% পাচ্ছি না। দ্বিতীয়ত হলো জনগণের ভিতরেও একটা উচ্ছৃঙ্খলতা ভাব রয়েছে, যেটাকে আমাদের মাথায় নিয়ে এখন উচ্ছেদগুলো করতে হচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন 2টি বিশেষজ্ঞ কমিটি করেছে 2 সিটি কর্পোরেশন। উড়ন্ত মশা মারতে কোথাও ফগিং হচ্ছে, কোথাও খবরই নেই। এডিসের লার্ভা ধ্বংসে সকালের লার্ভিসাইডিং তো চোখেই পড়ে না। ফ্লাইওভারগুলোতে ঝাড়ু পড়ছে না বহুদিন, অলিগলি রাস্তায় পড়ে থাকছে আবর্জনা। পরিচ্ছন্নতা কর্মীদের দেখা মিলছে দিনে একবার। মানে ব্যানের অভাব, মানে যতটুক কুলাইতেছে অতটুক লুয়ে যাইতেছে আর কি। 2 সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীদের জবাব, জনপ্রতিনিধিদের কাজ এখন তারাই করছেন, তাই দেখভালে ঘাটতি থেকেই যায়। আমাদের ওয়ার্ড কাউন্সিলর যেখানে অফিস ছিল সেখানে আমাদের ওয়ার্ডের সচিবরা বসতেছে। সচিব না থাকলে আমরা আমাদের অন্য কোনো কর্মকর্তাদেরকে বসিয়ে সেই সেবাটা আমরা দেওয়ার চেষ্টা করছি। যারা অফিসার এখন কাজ করছে তারা তো আর ওইভাবে জনপ্রতিনিধি নয়, সুতরাং এই শর্টকামিংস তো থাকবেই, বাট ধীরে ধীরে তারাও লোকালিটিতে অ্যাকুয়েন্টেড হচ্ছে। সব মিলিয়ে কোনো রকম কাজ চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনগুলো। নগরবাসীর ভোগান্তি কমানোর আলাদা কোনো উদ্যোগ চোখেই পড়েনি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও 2 কক্ষ বিশিষ্ট সংসদ করার দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। সকালে কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তারা। এ সময় তারা না ভোটের বিধান রাখা, নির্বাচন কমিশনের ক্ষমতা নিশ্চিত করা, কেনাকাটা ও সীমানা নির্ধারণে স্বচ্ছতা রাখার দাবি জানিয়েছেন। এ সময় সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান যে প্রস্তাবগুলো আসছে সেগুলো পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদন প্রস্তুত করা হবে। সাবেক কমিশনগুলোকে বিচারের আওতায় আনার দাবিও এসেছে বলে জানান তিনি। জিএসপি পেতে হলে শ্রম অধিকার সংক্রান্ত যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণ করতে হবে। সরকার সে পথে আছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। তিনি আশা করেন শ্রম অধিকার নিশ্চিত করে জিএসপি পাবে বাংলাদেশ। সচিবালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এই আশাবাদ জানান। বলেন, শ্রম অধিকার বিষয়ে 11 দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়ে বাণিজ্য সচিব বলেন, শ্রম নিরাপত্তা, নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রমিক সংগঠন করার অধিকারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার আরও বাড়ানোর উপর জোর দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়নে ডিউটি ও কোটা ফ্রি সুবিধা আছে বাংলাদেশের, সেই সুবিধা যুক্তরাষ্ট্রও চায় বাংলাদেশ। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে, এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। সময় ক্ষেপণ আর টালবাহানা শেষে উন্নয়নশীল দেশের জন্য 3 গুণ অর্থায়ন বৃদ্ধির চুক্তি হয়েছে এবারের জলবায়ু সম্মেলনে। যদিও বিশ্লেষকরা মনে করছেন এতে আছে শুভঙ্করের ফাঁকি, এমনকি রিডের ফাঁদও। তবে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানিয়েছেন, সব দেশকে এক হয়ে এই নতুন লক্ষ্য অর্জন নিশ্চিত করতে হবে।
আজারবাইজান থেকে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। সম্মেলনের শেষে আলোচনায় চলে নানা নাটকীয়তা। অর্থায়নের সম্মেলন হলেও একটা সময় ধরেই নেওয়া হয়েছিল এবারের সম্মেলন থেকে আসবে না কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে উন্নয়নশীল দেশের জন্য 3 গুণ অর্থায়ন বৃদ্ধির চুক্তি হয়েছে শেষ দিকে এসে, যা উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের হাত থেকে সুরক্ষা প্রদান এবং পরিষ্কার জ্বালানির সুবিধা ভাগ করে নিতে সহায়তা করবে। উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতি বছর $100 বিলিয়ন থেকে বৃদ্ধি করে 2035 সালের মধ্যে $300 বিলিয়ন করা হয়েছে। এছাড়া সরকারি বেসরকারি উৎস থেকে উন্নয়নশীল দেশগুলোতে প্রতি বছর $1 ট্রিলিয়নেরও বেশি অর্থায়ন নিশ্চিত করা এবারের সম্মেলনের মূল অর্জন বলা হচ্ছে। নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড অন ক্লাইমেট ফাইন্যান্সের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেন, এই অর্থায়নের লক্ষ্য মানবতার জন্য একটি বীমা, তবে প্রতিশ্রুতি সময়মতো পূরণ করতে হবে। যদিও এবারের সম্মেলনে কিছু চ্যালেঞ্জ রয়েই গেছে। বাকুতে আমরা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছি, কিন্তু সামনে আমাদের অনেক কাজ বাকি। প্যারিস চুক্তি মানবতার একমাত্র লাইফ রাফট, তাই সবাই মিলে আমাদের এগিয়ে যেতে হবে। মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা এবং তাপমাত্রা 1.5 ডিগ্রি সীমা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এই চুক্তি একটি ভিত্তি হিসেবে কাজ করবে, তবে দ্রুত বাস্তবায়ন ও অর্থ ছাড় প্রয়োজন। মহাসচিব জানান, G20 দেশগুলোকে নেতৃত্ব দিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবার জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করতে জীবাশ্ম জ্বালানি ধাপে ধাপে বন্ধ করার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া ঋণ সমস্যার সমাধান এবং মাল্টিলেটারাল ব্যাংকের অর্থায়ন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জাতিসংঘ এই প্রচেষ্টার সঙ্গে রয়েছে এবং লড়াই চালিয়ে যাবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, $300 বিলিয়ন অর্থায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি এবং পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিতে হবে। এটা ঋণের ফাঁদে যে পড়তে যাচ্ছে সেটা এখন স্পষ্ট এবং সেটা অনেক এভিডেন্স আছে। আমি যদি $100 বিলিয়ন যেটা মোবিলাইজ করার কথা ছিল সেটার ডেলিভারি দেখি, তাহলে অ্যারাউন্ড 75% ইজ লোন, খুব কম পরিমাণ হচ্ছে গ্র্যান্ট। আন্তর্জাতিকভাবে জাতিসংঘের এই UNFCCC প্রক্রিয়া ছাড়া আর কোনো প্রক্রিয়া নাই যেখানে দেশগুলোকে বসানো যাবে এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। এই অর্থায়নের যে পরিমাণ অর্থ অনুন্নত রাষ্ট্রগুলি দাবি করছে এবং উন্নত রাষ্ট্রগুলি না দেওয়ার ভান করছে, বাহানা তৈরি করছে, সেই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় না যে তেমন কোনো অগ্রগতি অন্তত জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে ঘটবে। তবে ব্রাজিলে অনুষ্ঠিত 30তম জলবায়ু সম্মেলন আরও বেশি কার্যকর হবে বলে মন্তব্য করেন কেউ কেউ। কেস অফ ব্রাজিল 2 বছর ধরে ওপেকভুক্ত দেশগুলোতে জলবায়ু সম্মেলন হচ্ছে। আশা করছি ব্রাজিল সম্মেলনে আরো ভালো কিছু হবে। আমাদের নিশ্চিত করতে হবে প্রত্যেক অর্থায়ন যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। আশা করছি সামনের সম্মেলন আরো বেশি গুরুত্বপূর্ণ হবে। এবারের সম্মেলনকে বলা হয়েছিল অর্থায়নের সম্মেলন, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলো কিংবা উন্নয়নশীল দেশগুলোকে আরো বেশি অর্থায়ন করা হবে। কিন্তু সেই সম্মেলন শেষ হলে সেই সমীকরণ কতখানি মিলল তা নিয়ে রয়েছে নানান ধরনের প্রশ্ন। তবে আগামী সম্মেলনে সেই প্রত্যাশা যে পূরণ হবে সেটি মনে করছেন সবাই। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। রাষ্ট্রের নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে আগের সব নির্বাচনের রেকর্ড ভেঙেছে বিজেপি। বিগত 5 দশকের মধ্যে এটি কোনো জোটের সব থেকে বড় বিজয়, এমন দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ভোটের ফল ঘোষণার পর রাজধানী দিল্লিতে দেয়া বিজয়ী ভাষণে এমন মন্তব্য করেন মোদী। বলেন, মহারাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিজেপি। কংগ্রেসের সমালোচনা করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, মহারাষ্ট্রে হারের মধ্য দিয়ে ইন্ডিয়া জোটের দুমুখ চেহারা উন্মোচিত হয়েছে। দাবি, ভারতের রাজনীতিতে পরজীবী পার্টিতে রূপান্তরিত হয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস পার্টি, যাদের নিজেদের শক্তিতে সরকার গঠন করা অসম্ভব। অন্ধ্রপ্রদেশ, সিকিম, হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। তেল আবিবের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। 24 ঘন্টায় ইসরায়েলি টার্গেটে 34 দফা হামলা চালিয়েছে গোষ্ঠীটি।
লেবাননের দক্ষিণে জোরালো প্রতিরোধের মুখে পড়েছে নেতানিয়াহুর পদাতিক বাহিনী। ইসরায়েলের উত্তরাঞ্চলে ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়েছে সশস্ত্র যোদ্ধারা। 24 ঘন্টায় 66 জন হতাহতের খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম, যদিও তা স্বীকার করেনি নেতানিয়াহু প্রশাসন। লেবানন থেকে মুহুর্মুহু রকেট আঘাত হানছে ইসরায়েলের উত্তরে। সকাল অবধি চলেছে এই অভিযান। আইডিএফ ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও স্থানীয় গণমাধ্যম বলছে হতাহতের শিকার বেশ বড় সংখ্যক ইসরায়েলি সেনা। অন্তত 36 জন হাসপাতালে ভর্তির তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি মিডিয়া। লেবাননের দক্ষিণেও ইহুদি সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আল বায়াদা শহরে ধ্বংস করেছে একটি মার্কাভা ট্যাঙ্ক। সেখানেও বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি, তবে বিস্তারিত তথ্য জানায়নি। রোববার সকালে এক এক্স বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ জানিয়েছে রাতভর লেবানন থেকে চালানো ড্রোন হামলা বন্ধ হয়েছে, তবে ক্ষয়ক্ষতির বিষয়গুলো এড়িয়ে গেছে তারা। গাজায়ও বড় ধরনের প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহু প্রশাসন স্বীকার না করলেও সামরিক বিভাগেরই কয়েকজন কর্মকর্তার বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে চলতি মাসের প্রথমার্ধেই উত্তর গাজায় নিহত হয়েছে 24 ইসরায়েলি সেনা। গত এক বছরে আহত হয়েছে 22,000-এর বেশি। যোদ্ধাদের হতাহতের ঘটনায় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে সামরিক বাহিনীতে, এমন তথ্য জানিয়েছে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় অব্যাহত ইসরায়েলি বাহিনীর বর্বরতা। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 38 ফিলিস্তিনির। নুসৈরাত শরণার্থী শিবিরে একটি মসজিদকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা। মুহূর্তেই গুড়িয়ে যায় ভবনটি। পাশের ভবনও হয় ক্ষতিগ্রস্ত। আহত হয়েছেন বেশ কয়েকজন। কামাল আদওয়ান হাসপাতালে চালানো হামলায় 2 জনের মৃত্যু হয়েছে। মধ্য গাজায় ইসরায়েলি অভিযানে 6 জনের প্রাণ গেছে। সব মিলিয়ে দুদিনে শতাধিক প্রাণহানি দেখল গাজা। 1 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে উপত্যকায় 44,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে শনিবার মৃত্যু হয়েছে কমপক্ষে 33 জনের, আহত আরও 66 জন। 100 কিলোমিটার গতিতে ছুটল ট্রেন। মাত্র 3 ঘন্টায় গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে খুলনায় গেছে তৃতীয় ট্রায়াল ট্রেনটি। প্রাথমিকভাবে লক্ষ্য পূরণের সুখবর দিয়েছে রেলওয়ে। সবকিছু ঠিক থাকলে আগামী 1 ডিসেম্বর থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে এই ট্রেন। দ্রুতগতির ট্রেন চালুর খবরে উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। বাণিজ্যিক যাত্রার আগে ঢাকা খুলনা রুটে তৃতীয় ট্রায়ালের ট্রেনটি রাজধানী ছাড়ে সকাল 9:10 12টি ক্যারেজ নিয়ে ঘন্টায় 100 কিলোমিটার গতিতে এটি ঘণ্টাখানেকের মধ্যে ছুঁয়ে ফেলে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন। পর্যন্ত যাবো আমরা 120 কিলো 120 কিলো। আর গতি কত হবে? গতি 100 98 আছে। আগামী 1 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ট্রেনটির বাণিজ্যিক যাত্রা শুরু করার কথা রয়েছে। প্রস্তাবনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 550 টাকা। এমন খবরে উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। ঢাকা থেকে একটি ট্রায়াল ট্রেন খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছে, তো দেখতে আসলাম। আমরা খুবই উচ্ছ্বাসিত। ভাঙ্গায় একটি বড় জংশন হচ্ছে। এছাড়া এই যে রেলের সাথে আমরা কানেক্টেড হচ্ছি। পুরো দক্ষিণবঙ্গ একটা সময় আসলে রেল কি এটা জানতাম না, তো এটা এখন আমাদের মধ্যে চলে আসছে। 10:30 নাগাদ ভাঙ্গা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায় এবং খুলনায় পৌঁছায় বেলা 1:10। পরবর্তীতে তারা খুলনা থেকে আবার যখন তার গাড়ি মুভমেন্ট শুরু হবে তখন এখানে এসে স্টপেজ করবে। ব্যাপক সুবিধা পাবে, যেমন সকালে তারা গিয়ে অফিস করতে পারবে। এছাড়া এই এলাকার যত পণ্য রয়েছে, কৃষি পণ্য, এগুলো ঢাকায় গিয়ে তারা বিক্রি করতে পারবে। প্রস্তাব অনুযায়ী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস সহ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রতিদিন 4 জোড়া ট্রেন চলাচল করবে ঢাকায়। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে রেলওয়ে। আমিন বাবু, যমুনা নিউজ। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী সহ 6 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় সকালে 2 বন্ধু মোটরসাইকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। উল্লাপাড়ার বোয়ালিয়া বাজারে ঢাকাগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন শরীফুল ও নাইম। এদিকে সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাজিয়া বেগম নামের এক নারী এবং মানিকগঞ্জে ওবায়দুল নামের এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে।
এছাড়া শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকুরিয়ায় লরির ধাক্কায় মোটরসাইকেলে 2 আরোহী মারা গেছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি এখনো। চিকিৎসায় অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে বিক্ষোভ ভাঙচুর করেছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। বিক্ষোভের সময় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের হামলায় 5 শিক্ষার্থী ও 1 গণমাধ্যম কর্মী সহ 6 জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার গত 16 নভেম্বর হাসপাতালে ভর্তি হন। এর 2 দিন পর মারা যান ওই শিক্ষার্থী। এই অভিযোগে গত 20 ও 21 নভেম্বর হাসপাতাল অবরোধ করেন শিক্ষার্থীরা। সেদিনও তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তারা। সেই হামলা ও অবহেলায় মৃত্যুর বিচারের দাবিতে সকাল থেকে হাসপাতাল ঘেরাও করে শিক্ষার্থীরা। বন্ধ করে দেওয়া হয় সামনের সড়কের যান চলাচল। অভিযোগ, এ সময় আবার শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এদিকে একই ঘটনার জেরে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে আন্দোলনরত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এই পরিস্থিতিতে কলেজে চলমান অনার্স প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। 55% আমাদের বাংলাদেশি স্টুডেন্ট, তাদের নিরাপত্তার ইস্যু তারা চিন্তাও করে নাই, তারা ডিরেক্ট কলেজ বিল্ডিংয়ে গিয়ে হামলা দেয়। 10-20 জন না, পুরো 100-150 জন স্টুডেন্ট হুট করে আক্রমণ করে আসে। স্টুডেন্টদের প্রতিনিধিদের সাথে নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে নিয়ে আমরা এটার অনুসন্ধান করে দায়ী যদি অবহেলাজনিত কোনো অবহেলাজনিত কোনো কারণে মৃত্যু হয়ে থাকে সেটার ব্যবস্থা আমরা করব। কিন্তু এই সুযোগটা আসলে হসপিটাল কর্তৃপক্ষে ভার্চুয়ালি আমরা পেয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। রাজধানীর মিরপুরে সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসের বিস্ফোরণে নারী শিশু সহ 7 জন দগ্ধ। 3 জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার ভোরে এই বিস্ফোরণ হয়, পরে সকাল 7টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধরা হলেন আব্দুল খলিল, রুমা আক্তার, 3 শিশু আব্দুল্লাহ মোহাম্মদ, ইসমত এবং তাদের প্রতিবেশী স্বপ্না ও শাহজাহান। কর্মরত চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে আব্দুল খলিলের দেহের 95%ই দগ্ধ হয়েছে। আব্দুল্লাহ ও মোহাম্মদের 38 ও 35% দগ্ধ হয়েছে। এই 3 জনকে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা সংকটাপন্ন। বাকি 4 জনকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। একজন রোগী স্টেবল আছে, যার 6% পুড়ে গিয়েছে, শাহজাহান, ওনাকে আমরা ওয়ার্ডে দিচ্ছি। বাকি 3 জন হচ্ছে একজনের আপনার 95%, আর একজনের হচ্ছে 20% এবং আরেকজনের 14%। সবারই শ্বাসনালী পুড়েছে, যার জন্য ওনাদের 3 জনকে আমরা এসডিইউতে দিচ্ছি, আর বাকি 3 জনকে আমরা আইসিইউতে দিচ্ছি। অলরেডি একজন আইসিইউতে আমরা পাঠিয়েছি, বাকি 2 জন প্রক্রিয়াধীন আছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বেকনাঘাট এলাকার একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দগ্ধ হয়েছে অন্তত 10 শ্রমিক। সকালে মেঘনাঘাটে বসুন্ধরা পেপার মিল ইউনিট 1 কারখানায় এই বিস্ফোরণ হয়। শ্রমিকরা জানায়, অন্য দিনের মতো কারখানায় অ্যারোসল ও এয়ার ফ্রেশনার তৈরির কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎই বিস্ফোরণ হয়, দগ্ধ হয় আশপাশে থাকা 10 শ্রমিক। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কারখানার সিকিউরিটি ইনচার্জ আরও জানান, বিস্ফোরণ বড় না হওয়ায় আগুনের সাথে সাথেই নিভিয়ে ফেলে কারখানার অগ্নি নির্বাপন কর্মীরা। Enjoy the best. It's the noodles. Amazing taste. It's the noodles. Enjoy the best. Mr. Noodles, Mr. Noodles, Mr. Noodles. আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন ঋষভ পান্ত। মেগা অকশনে 27 কোটি রুপিতে তাকে দলে ফেরায় লখনৌ সুপার জায়ান্টস। এর আগে গেল আসরে মিচেল স্টার্কের পাওয়া 24 কোটি 75 লাখ রুপির রেকর্ড ভেঙে সর্বোচ্চ 24 কোটি 75 লাখ রুপি দামে কিনে নেন শ্রেয়াস আইয়ার। 15 মিনিটের ব্যবধানে সেই রেকর্ড নিজের নামে করেন পান্ত। 3 বছর পর অর্থের ঝনঝনানিতে ফিরছে আইপিএলের মেগা অকশন। টুর্নামেন্টে অংশ নেওয়া 10 দল বেছে নেবে নিজেদের পছন্দের ক্রিকেটারকে। 2 দিন ব্যাপী আইপিএলের এই মেগা অকশন অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। বোর্ডার গাভাস্কার ট্রফির খবর পড়তে সিরিজের প্রথম টেস্টে
জয়সওয়াল কোহলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে 534 রানের টার্গেট দিয়েছে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে 12 রানে 3 উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে অজিরা। বিনা উইকেটে 172 রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে ভারত। সফরকারীদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার জয়সওয়াল ও লোকেশ রাহুল। তৃতীয় দিনে জয়সওয়াল সেঞ্চুরির দেখা পেলেও স্টার্কের বলে 77 রানে আউট হন রাহুল। তবে বিরাট কোহলি সেঞ্চুরিতে 6 উইকেটে 427 রানে ইনিংস ঘোষণা করে ভারত। 30তম টেস্ট ও আন্তর্জাতিক ক্রিকেটে 81তম সেঞ্চুরি করেন বিরাট। 534 রানের লক্ষ্যে বুমরা সিরাজের বোলিং তোপে মাত্র 12 রানে 3 উইকেট হারিয়ে দিন শেষ করে অজিরা। এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল আউট হয় 104 রানে। ক্যারিয়ারের 11তম ফাইভার পূরণ করেন বুমরা। আর এর আগে নিজেদের প্রথম ইনিংসে 150 রানে অল আউট হয়েছিল ভারত। এসালাম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে 3,300 কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় এবার দুদকের জালে ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ 5 জন রোববার দিনভর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তারা। যদিও এই জালিয়াতির ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন তারা। দুদক বলছে জিজ্ঞাসাবাদ শেষে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। সময়ের আলোচিত অর্থ পাচারকারী প্রতিষ্ঠান এসালাম গ্রুপ বিগত সরকারের আমলে তাদের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক সহ 7টি ব্যাংক থেকে ঋণের নামে অর্থ লুটপাট করে ব্যাংকগুলো অনেকটা দেউলিয়া বানিয়ে ফেলেন। এসব লুটপাটের ঘটনা আলোচনায় থাকলে শেখ হাসিনা সরকারের আমলে টনক নড়েনি দুদকের। তবে পট পরিবর্তনের পর জোরেশোরে চলছে সংস্থাটির অনুসন্ধান কাজ। রোববার ইসলামী ব্যাংকের পরিচালক সৈয়দ আবু আসাদ, জয়নাল আবেদিন, মোহাম্মদ সোলাইমান সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ করে দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত। ব্যাংক ভালো করে এইটুকু ব্যাংক ভালো না, ওটা আমাকে জিজ্ঞেস করিয়েন না। হ্যাঁ, সেটা আমরা সবাই দোয়া করি। যদিও জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিজেদের কোনো সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। আমাদের সম্পৃক্ত ছিল না, আমরা তো যেহেতু বোর্ডের মেম্বার ছিলাম এই জন্য ডাকছে। আমাদেরকে তো ডাকছে বলছে, আপনাকে বলিনি আমি। না, আজকে তো একটা ডেট ছিল আপনাদের জিজ্ঞাসাবাদের জন্য। আমি এখানে একজনের পিটিশন দিতে আসছি আমি। জি, একজনের সময় দরখাস্ত দিতে আসছি। এসালাম সংশ্লিষ্ট মুরাদ এন্টারপ্রাইজের ঋণ জালিয়াতির ঘটনা তদন্ত শেষে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে দুদক। সোমবার ডাকা হয়েছে আরও 8 জনকে, যার মাঝে রয়েছে ইসলামী ব্যাংক পরিচালনা কমিটির সদ্য বিদায়ী চেয়ারম্যান আহসানুল আলম। ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আজকে দুদকে ডেকেছিলেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা, অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তাদের ব্যক্তিগত শুনানি গ্রহণের জন্য। আগামীকালও আরও কয়েকজনকে চিঠি দেওয়া আছে এই বিষয়ে বক্তব্য শোনানোর জন্য। এর আগে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পটুয়াখালীর বাউফলে ছাত্র সমাজের বিক্ষোভের মুখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজীকে অপসারণ করেছে জেলা প্রশাসন। সকালে ইউএনওকে অপসারণের দাবিতে বাউফল সরকারি কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বের হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করে তারা। এ সময় সাধারণ ছাত্রদের সমর্থন জানিয়ে আন্দোলনে অংশগ্রহণ করে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। শিক্ষার্থীরা বশির গাজীর দুর্নীতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনওকে অপসারণের বিষয় নিশ্চিত করলে আন্দোলন সমাপ্তি ঘোষণা করে ছাত্র সমাজ। ভাবুন তো, সুবিশাল বৃক্ষতলে মনকে প্রশান্তির তরে আপন মনে বইয়ের সান্নিধ্য। এটি সম্ভব হচ্ছে খোদ রাজধানীতে। এমন সুযোগ করে দিয়েছে ধানমন্ডি লেক পার্কে গৃহিণী জাকিয়া রায়হানা রূপার 4টি বুক কেস। বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। চারপাশে সবুজ, আসন পাতার সুযোগও আছে। তার মাঝেই সাথে পেয়ে গেলেন বই নামক বন্ধুকে। রাজধানীর ধানমন্ডি লেক পার্কে এমন ছোট্ট পরিসরে দেখা মিলবে বই পড়ার উদ্যোগ। খানিক দূরত্বে এমন 4টি বুক কেস রয়েছে সবার জন্য উন্মুক্ত। হাতের নাগালে বই আর বই পড়ার অভ্যেস ঝালাইয়ের উদ্যোগটা নিয়েছেন গৃহিণী জাকিয়া রায়হানা রূপা। এমন নান্দনিক আইডিয়ার পেছনের কারণটা কি? জার্মানিতে বিভিন্ন রোডের পাশে এরকম বুক সেলফ রাখা থাকে। জার্মানিও পৃথিবীর অংশ, আমাদের বাংলাদেশও পৃথিবীর অংশ, তো বাংলাদেশে কেন নয়, সেই ইচ্ছে থেকেই আমি প্রথমে ট্রায়াল বেসিসে এই বুক কেসটা ফার্স্ট বসালাম।
আপাতত ধানমন্ডি লেক কেন্দ্রিক উদ্যোগটা হলেও আগামীতে বাড়িয়ে নেয়ার ইচ্ছার কথা জানান রূপা। বলেন, ব্যক্তি উদ্যোগে যেমন হতে পারে, রাষ্ট্রীয়ভাবেও বিভিন্ন পাবলিক প্লেসে বই পড়ার সুযোগ সৃষ্টি করতে পারে। সরকার থেকেও করতে হবে, আর আমরা যারা সাধারণ জনগণ আমাদেরও উচিত এই ধরনের ভালো কাজে এগিয়ে আসা। মানুষের হাতের নাগালের কাছে যদি বই পৌঁছে দেওয়া যায়, মানুষ বই পড়বে, যারা ভালোবাসে তারাও পড়বে, আর তাদের দেখে যাদের বই পড়ার অভ্যাস এখনো তৈরি হয়নি তাদেরও আস্তে আস্তে তৈরি হবে। শিক্ষার্থীরা হাতের কাছে বই পড়ার এই সুযোগকে জানিয়েছে সাধুবাদ। সেটা যদি এখানে না থাকতো তাহলে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলা রিলস এগুলো দেখা ছাড়া কোনো স্কুল এখানে করা যেত না। ওরকম ভালো লাগে না আর কি, আটকা জায়গা, বদ্ধ জায়গা থাকতে থাকতে এমনি আমাদের মনটা মানে খারাপ হয়ে যায় বা ভালো থাকে না সব সময়। তো এরকম খোলামেলা জায়গায় বই পড়লে আমাদের খুব ভালো লাগে আর কি। পার্কের দর্শনার্থীদের মতে রাজধানীতে প্রকৃতির মাঝে বই পড়ার এই উপলক্ষ হতে পারে অনুকরণীয়। বাংলাদেশের যত ঢাকা শহরে বিশেষ করে পার্কগুলো আছে, সব জায়গায় যদি এরকম থাকে তাহলে সব জায়গায় গেলেও স্টুডেন্টরা পড়তে পারবে বা একটু আড্ডা করতে, বই নিয়ে আড্ডা হলো, এটা খুবই ভালো একটা উদ্যোগ হয়। যে জিনিসটা আমি বাইরের দেশে আমি নিউজ পেপারে দেখেছি, আমি টেলিভিশনে দেখেছি, সেটা এখন আমি আমার দেশে একটা রাস্তার পাশে, এটা খুবই ভালো লেগেছে আমার। তাছাড়া এই বর্তমান যুগটা আসলে মানুষ বইয়ের প্রতি অতটা আসক্ত না। বিদেশের মতো নাগরিকদের মাঝে বই পড়ার সুন্দর অভ্যেস গড়ে তোলার শুরুটা হতে পারে এখান থেকেই। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের দাবিতে পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে প্রতিবাদ লিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দুপুরে দলটির ঢাকা জেলার সিনিয়র সহসভাপতি মাওলানা মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী প্রতিবাদ লিপি জমা দেন। প্রতিবাদ লিপিতে বলা হয়, সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা জেলা উত্তরের নায়েবে আমির হাফেজ নূর মোহাম্মদ সহ অনেক নেতাকর্মীকে হয়রানি করা হচ্ছে। তাদের দাবি, সুনির্দিষ্ট তথ্য ছাড়াই বাড়ি তল্লাশির নামে আতঙ্ক তৈরি করা হচ্ছে। দ্রুত এসব হয়রানি বন্ধের দাবি জানান তারা। সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করা গেলে কোনো সংস্কারের কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ASM আব্দুল হালিম। সকালে বিজয়নগরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। AMM আব্দুল হালিম বলেন, সংস্কারের শুরু হতে হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিশেষ শিশুদের পাশাপাশি সব শিশুদেরকে এই চারিত্রিক গঠন ও নীতি শিক্ষার আদর্শে গড়ে তুলতে হবে বলেও জানান তিনি। এ সময় প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করার দাবি জানান বক্তারা। অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরো। কক্সবাজারে নারী উদ্যোক্তাদের ব্যবসা প্রসারের লক্ষ্যে অনলাইন মার্কেটিং কৌশল প্রশিক্ষণের আয়োজন করেছে জেলা প্রশাসন। দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সনদপত্র ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এতে অংশগ্রহণ করেন 260 জন নারী উদ্যোক্তা। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। এ সময় অনলাইনে প্রতারণার বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। ভয়াবহ আগুনে পুড়ল ফিলিপাইনের একটি বস্তির কয়েকশো ঘরবাড়ি। রোববার স্থানীয় সময় সকালে রাজধানী ম্যানিলার এই বস্তিটিতে আগুন লাগে, তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। নিরাপদ স্থানে সরানো হয়েছে 600 পরিবারকে। ক্ষতিগ্রস্ত অন্তত 3000 মানুষ, বাস্তুচ্যুত হাজার খানেক পরিবার। স্থানীয় প্রশাসন জানায়, সকাল 8টার দিকে আগুন লাগে ওই বস্তিতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। অভিযানে অংশ নেয় ফিলিপাইনের বিমান বাহিনীর সদস্যরাও। কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এখনও চলছে উদ্ধার কার্যক্রম। জানা যায়নি আগুন লাগার কারণ। ধারণা করা হচ্ছে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।